হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা জমজমাট 3টা ঘটনা শুনতে চলেছ। তোমরা জাস্ট একটা কাজ এই পরিবারের জন্য করো, যাতে এই পরিবার আরও বেশি লোকের কাছে ছড়িয়ে যেতে পারে। তোমরা প্রত্যেক দিন যাদের পসিবল হবে 10:45-এ আসার চেষ্টা করো, যাতে ইউটিউব আরও বেশি বেশি করে নোটিফিকেশান সেন্ড করতে পারে, আরও নতুন নতুন সদস্যদের কাছে আমাদের এই পরিবারটা পৌঁছে যেতে পারে। তাই জন্যই বলছি, তোমরা একদম দেরি করবে না, 10:45-এ পসিবল হলে চলে আসবে। আর আমি জানি তোমরা লাইক কমেন্ট যারা যারা আসো অলরেডি করেই দাও, তো এই বিষয় নিয়ে আর একদম কথা বলবো না। আশা করছি তোমরা হেডফোনটাও লাগিয়ে নিয়েছো, সিট বেল্ট বেঁধে নিয়েছো। আজকের 3টি ঘটনায় একদম জমজমাট। কি নিয়ে ঘটনা একদমই ডিসক্লোজ করছি না। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা। হ্যালো অমিতদা, আজকে আবারও চলে এলাম তোমাকে 2টো ঘটনা শেয়ার করব বলে। আজ যে ঘটনা দুটো তোমাকে লিখব বলে ঠিক করেছি, সেই 2টো ঘটনায় বেশ অনেক বছর আগেই আমাদের পাড়ায় ঘটেছিল। সম্ভবত আমার তখন জন্ম হয়নি, তবে ঘটনাটা আমি বহুবার শুনেছি মার কাছে। পুরো ঘটনাটা জানার পর ভাবলাম তোমাকে লিখে পাঠিয়ে দিই। আমাদের বাড়ির পেছনে একটা ছোট্ট পাড়া আছে, বেশ কয়েকটা ঘর নিয়ে পাড়াটি গড়ে উঠেছে। প্রথম ঘটনাটি এই পাড়ার এক দাদাকে নিয়ে। অমিতদা, আমাদের গ্রামে একটা কারখানা ছিল। কিসের কারখানা সেটা আমি উল্লেখ করলাম না, কারণ সেই সময় এই কারখানাটিকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের গ্রামে বিশাল সাড়া ফেলেছিল। তবে আমি যে সময়ের কথা বলছি, সেই সময় এই কারখানাটি খুব রমরমিয়ে চলত। গ্রামের অনেক মানুষ কাজের খোঁজে ওখানে যেত এবং তারা কিছু না কিছু কাজ পেয়েও যেত। সাথে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল কর্মচারীদের জন্য। ভালো মজুরির সাথে খাবারের ব্যবস্থা এমন একটি কর্মস্থান কেই না চায়। তাই দাদাও কাজের সন্ধানে কারখানাতে গিয়ে উপস্থিত হয় এবং মালিকের সঙ্গে কথা বলে একটা কাজ জুটিয়ে নেয়। আর 5টা দাদা কাকার মতো সেও রোজ সকালে কারখানায় যেত কাজ করতে এবং সন্ধ্যের দিকে বাড়ি ফিরে আসত। তিনি বিয়ে করেছিলেন এবং তার স্ত্রী তখন গর্ভবতী। প্রতিদিনের মতো দাদা কারখানা যায় এবং কাজে লেগে পড়ে। বেশ অনেকক্ষণ ধরে কাজ করার পর হঠাৎ করেই অসাবধানতাবশত দাদা মেশিনের ফিতে পার হতে যায়। তার পরনে ছিল তখন একটি গেঞ্জি আর নিম্নাঙ্গে লুঙ্গি। মেশিনের ফিতে পার করার সময় ফিতেতে কোনোভাবে লুঙ্গি জড়িয়ে যায়। তো দেখতে দেখতে চলন্ত মেশিন দাদার পুরো শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। শরীরের অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে চারিদিকে, রক্তে ভেসে যাচ্ছিল জায়গাটা। কারখানায় কর্মরত আরও অনেকে তাকে বাঁচাতে চায়, কিন্তু ততক্ষণে সব শেষ। দাদার শরীরের পুরো খণ্ড খণ্ড হয়ে গেছিল, কোনটা কোন পার্ট বোঝাই যাচ্ছিল না। এতটাই সাংঘাতিকভাবে শরীরের অংশগুলো কাটা গিয়েছিল। তড়িঘড়ি করে একজন কারখানার মালিককে ডেকে আনেন। তিনি ছুটতে ছুটতে এসে দেখেন সেই দৃশ্য। তিনি এসব দেখে ভয় পেয়ে যান এবং পুরো ঘটনাটা চেপে যেতে চান। তিনি বাকি কর্মচারীদের এই ব্যাপারের বাইরে বলতে মানা করেন। এই ঘটনা যেন কোনোভাবেই গ্রামে ছড়িয়ে না পড়ে, এই বলে তিনি কর্মচারীদের কিছু করে টাকা দেন এবং বলেন যে দাদার শরীরের খণ্ডগুলো যেন বস্তায় ভরে কারখানার পেছনে জলাভূমিতে ফেলে দিয়ে আসে। কর্মচারীরা মালিকের কথা মতো দাদার শরীরের অংশগুলো কুড়িয়ে বস্তায় ভরে ফেলতে যায় জলাভূমিতে। বস্তাটা নিয়ে তারা অনেকটা রাস্তা হেঁটে যায়। তারপর লক্ষ্য করে অনেকগুলো কুকুর তাদের অনুসরণ করতে করতে পেছনে পেছনে চলে এসেছে। এইসব দেখে শুনে সেই কর্মচারীদের ভয় লাগে। তারা সেখানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কিসব কথা আলোচনা করে এবং কি মনে করে বস্তাবন্দি দাদার লাশ নিয়ে আবারও কারখানাতে ফিরে আসে। সবাই মিলে মালিককে গিয়ে জানায় তারা এই কাজটা করতে পারবে না। কোনোভাবে যদি বাইরে জানাজানি হয় তারা ফেঁসে যেতে পারে। এই ভয়ে তারা বস্তাবন্দি লাশকে বস্তা থেকে মেঝেতে ঢেলে দেয়। ততক্ষণে পাড়ায় এই ঘটনা নিয়ে হুলস্থুল পড়ে গেছে।
দাদার স্ত্রী, মা, বৌদি ও দাদারা সবাই দাদার মেশিনে কাটা যাওয়ার কথা শুনে কাঁদতে কাঁদতে কারখানার দিকে দৌড়ে এসে পড়েছে। গ্রামের প্রায় মানুষ এই দৃশ্য দেখেছিল। তারপর দাদার পরিবারের সাথে কারখানার মালিক টাকা পয়সা দিয়ে একটা ফাইসালা করে নেয়। দাদাদের আর্থিক অবস্থা যেহেতু দুর্বল ছিল, তাই তারা যা হয়েছে হয়েছে এই বলে সবকিছু মেনে নেয়। এরপর দাদার শ্রাদ্ধ শান্তি সব মিটে যাওয়ার অনেকদিন পর শুরু হয় আসল ঘটনা। দাদারা ছিল 5 ভাই। তারা বাড়িতে একসঙ্গেই থাকত। একদিন সন্ধেবেলা দাদার মা এবং বৌদি উনুন পাড়ে বসে রুটি করছিল। তখন বৌদি হঠাৎ করেই শুনতে পাই কেউ যেন তাকে বলছে, আমাকে একটা রুটি দিবা না গো? হ্যাঁ গো, একটা রুটি দাও। তৎক্ষণাৎ বৌদি পেছন ফিরে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। বৌদি খুব ভয় পায় ও পাশে থাকা শাশুড়ি মাকে জানালে তিনিও বলে ওঠেন, আমিও শুনেছি। এভাবে যখনই তারা কোনো ভালো মন্দ রান্না করত, দাদার অতৃপ্ত আত্মা তাদেরকে শুধু দিবা না আমাকে, আমাকেও দাও বলে বায়না করত। সন্ধেবেলার দিকে রুটি, পিঠা, মাংস যাই রান্না হতো, তখনই তারা শুনতে পেত কোন এক অদৃশ্য কণ্ঠস্বর, ঠিক যেন দাদার মতোই লাগছে শুনতে। সে বলছে, আমাকে দেবে না, আমাকেও দাও। তাদের বেশ অবাক লাগত, কিন্তু কাউকেই দেখতে পেত না। একদিন দাদার মা পিঠা করছিল। পেছন থেকেই কেউ যেন বলে ওঠে, মা, আমাকে দাও মা। এ কথা শোনা মাত্র জেঠিমা একটা পিঠা রান্নাঘরের বাইরে নে খা বলে ছুঁড়ে দেয়। অবাক কাণ্ড যে তিনি পিঠাটাকে আর খুঁজে পাননি, তাহলে পিঠাটা খেলো কে? এটাই তিনি চিন্তা করতে করতে দাদার কথা ভেবে কাঁদতে থাকেন। এভাবেই দিন যায়। দাদার অত্যাচার মূলত আরও বাড়তে থাকে। বাড়ির যেখানে সেখানে কালো বিড়াল, কালো কুকুর হুটহাট করে দাঁড়িয়ে থাকত। এই দেখত কুকুর দাঁড়িয়ে আছে, দেখতে দেখতে আর নেই। তারা গল্পগুজব করার সময় অনুভব করত কোনো অশরীরই তাদের পাশে বসে আছে। রাতের দিকে বিকট বিকট আওয়াজ শোনা যেত। এসব পাড়ার মানুষের মুখে মুখে ছড়িয়ে যেতে লাগলো যে দাদা মারা যাওয়ার পরে ফিরে এসেছে, তার পরিবারের সবাইকে খুব জ্বালাচ্ছে, তার আত্মার শান্তি পায়নি, অপমৃত্যুতে মরা এত সহজে শান্তি পাবে না। বিভিন্ন মানুষের বিভিন্ন কথা। অনেকে তো দাদার মাকে, দাদার দাদাকে গয়ায় গিয়ে আবার গয়ায় দিয়ে পিণ্ড দিয়ে আসার কথাও বলে। কিন্তু ওই যে বললাম, ওদের বাড়ির অবস্থা অতটা ভালো ছিল না যে টাকা খরচ করে তারা গয়ায় গিয়ে ভাইয়ের আত্মার শান্তির জন্য পিণ্ড দিয়ে আসবে। এই পর্যন্ত আমরা সবাই জানতাম। কিন্তু এরপর কিভাবে দাদার অত্যাচার কমল, কিভাবে তার পরিবারের সদস্যরা দাদার অতৃপ্ত আত্মার থেকে রক্ষা পেয়েছিল, তা আমরা জানতাম না। দাদার বড় দাদা সুরেশ, তিনি আমাদের বাড়িতে হেল্পার হিসেবে কাজ করেছিলেন বেশ অনেকগুলো বছর। তখন তিনি সকাল বিকাল আমাদের বাড়িতে আসতেন। কাজের ফাঁকে আমাদের সাথে অনেক গল্পও করতেন। একদিন বিকেলবেলা সুরেশদা আমাদের বাড়িতে এসেছিল। এ কথা ও কথায় দাদাকে তার ভাইয়ের কথা জিজ্ঞেস করলে তিনি আমাদের বাকি ঘটনাটা বলেন। তিনি বলেন, মারা যাওয়ার কিছুদিন পর দাদার উৎপাত খুব বেড়ে গিয়েছিল। বাড়ির লোকজনকে অতিষ্ঠ করে তুলেছিল। এভাবে অনেকগুলো মাস কেটে যায়। সুরেশদা ঠিক করে আমাদের গ্রামের বাইরে যে কালী মন্দিরটা আছে, তার যে পুরোহিত, যাকে গ্রামের সবাই কালী কাকা বলে চেনে, তার সাথে দেখা করে এসবের কোনো সুরাহা থাকলে জানতে চাইবেন। তা যেমন ভাবা তেমন কাজ। সুরেশদা চলে যায় সেই কালী কাকার কাছে এবং তাকে এসব কথা খুলে বলেন। সব শুনে কালী কাকা দাদাকে বলে, উপায় আছে, কোনো চিন্তা করিস না, সব ঠিক করে দেব। তবে আমি যা বলবো সেগুলো একটু মেনে চলবি। তিনি দাদাকে অমাবস্যার দিন রাত 12টার সময় স্নান করে শুদ্ধ কাপড়ে একটা মাটির হাঁড়ি দিয়ে গ্রামের বাইরে যে কালী মন্দির আছে সেখানে আসতে বলেন। দাদা কালী কাকার আদেশ মতো তাই করেন। ঠিক রাত 12টায় পুকুরে স্নান করে মাটির হাঁড়ি নিয়ে বাড়ি থেকে কালী মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। যেহেতু অমাবস্যার রাত, তাই চারিদিকে ঘুটঘুটে অন্ধকার।
দাদা হাঁটতে হাঁটতে এসে পড়েন সেই কালী মন্দিরে। সেখানে গিয়ে সুরেশদা দেখেন কালী কাকা এবং আরও কয়েকজন মিলে বিশাল একটা যজ্ঞ করছে। দাদাকে দেখে কালী কাকা বলেন, এসেছিস? আয় আয়, তোর কথায় ভাবছিলাম, যেটা আনতে বলেছিলাম এনেছিস তো? এই বলে কাকা থামে। দাদা বলে, হ্যাঁ এনেছি, বলে মাটির হাঁড়িটা কাকার দিকে বাড়িয়ে দেয়। কালী কাকা তখন যজ্ঞের জ্বলন্ত ছাইভস্য তার মধ্যে ভরে দিয়ে দাদাকে বলে, এই হাঁড়িটা নিয়ে গিয়ে বাড়ির ঈশান কোণে পুঁতে দিবি। আর হ্যাঁ, রাস্তায় যেতে যেতে পেছন ফিরে তাকাবি না, কোনো ডাকে সাড়া দিবি না। অমিতদা, এখানে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো কালী কাকা সুরেশ দাদাকে আগেই বলেছিল বাড়ির ঈশান কোণে একটা গর্ত খুঁড়ে রাখতে। তো সুরেশদা মাটির হাঁড়ি হাতে ঝুলিয়ে নিয়ে মন্দির থেকে বেরিয়ে আসে। মন্দিরটা যেহেতু গ্রামের বাইরে ছিল, তাই অনেকটা মাঠ পার করে দাদাকে গ্রামের ভেতরে আসতে হবে। দাদা মাঠের আল ধরে আপন মনে হেঁটে চলেছেন। হঠাৎ করেই তার চোখে পড়ে একটা কুকুর দাদার পায়ে পায়ে জোড়াজুড়ি করছে, বিভিন্নভাবে দাদার পথ আটকানোর চেষ্টা করছে। তার মাঝেই দাদা শুনতে পাচ্ছে তার পেছনে বিশাল ঝড় উঠেছে। পেছনে ফেলে আসার বড় বড় গাছের ডালগুলো যেন মড় মড় করে ভেঙে পড়ছে। তার সাথে কী সব বিকট বিকট আওয়াজ ভেসে আসছে। তিনি কৌতূহলী হয়ে পেছনে ফিরে দেখতে গিয়ে মনে পড়ে কালী কাকা তাকে বলেছিল এই হাঁড়ি নিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো মতেই পেছনে ফিরে তাকানো যাবে না, তাহলে তার হাড়ির মধ্যে থাকা জিনিস নষ্ট হয়ে যাবে। দাদা পেছনে ঘটে চলা জিনিসের কোনো পাত্তা না দিয়ে একসময় গ্রামে ঢুকে পড়ে। তারপরে বাড়ি এসে পৌঁছায়। তখনও কুকুরটা দাদার সাথে সাথে চলে আসে, কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না। দাদা ঈশান কোণে আগে থেকে করে রাখা গর্তের মধ্যে হাঁড়িটাকে রেখে মাটি চাপা দিয়ে দেয়। তারপর থেকে নাকি আর কোনো ভুতুড়ে ঘটনা তাদের বাড়িতে ঘটেনি। আজ অনেকগুলো বছর হয়ে গেল, দাদার আত্মাও তাদের কোনোভাবে আর জ্বালায়নি। তারা এখনও নিজের মতো ভালোই আছে। দাদা মারা যাওয়ার সময় তার স্ত্রী প্রেগনেন্ট ছিল, তার একটি পুত্র সন্তান হয়েছে। সে বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে বাড়ির সব সদস্যরা দাদার স্ত্রীর সাথে পরবর্তী ভাইয়ের বিয়ে দিয়ে দেয়। পুরনো অতীত ভুলে বৌদি এখন বেশ হাসি খুশি, আর তার সেই ছেলেটির বয়স এখন 21 কি 22 বছর। দাদা, এই ছিল একটা প্রথম সত্য ঘটনা। এবার যে ঘটনাটা লিখছি আর এক দাদাকে কেন্দ্র করে। তার নাম ছিল সজল। আমাদের বাড়ি থেকে কয়েকটা বাড়ির পরেই ছিল সজল দাদাদের বাড়ি। সুদর্শন এবং হৃষ্টপিষ্ট চেহারার সজলদার বয়স তখন 18 কি 20 বছর। বাবা মার একমাত্র ছেলে ছিল সে। বেশ আদরেই বলা চলে। পাড়ার সবাই তাকে খুব ভালোবাসত। অনেকে তো তার মুখের সামনেই বলতো, তোর মতো ছেলে হয় না। শান্ত শিষ্ট ভদ্র স্বভাবের সজলদার কোনো নেশা ছিল না। একদিন কোনো কারণবশত জেঠিমা সজলদাকে খুব বকাবকি করে এবং মায়ের সঙ্গে ঝগড়া করে দাদা বাড়ি থেকে বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পর বাড়ি ফিরে এসে সবার অলক্ষ্যে গলায় দড়ি দেয়। কয়েক ঘন্টা পর দাদার মা ঘরের জানলা দিয়ে সজলদার ঝুলন্ত দেহটাকে দেখতে পায়। তিনি চিৎকার চেঁচামেচি করে সবাইকে ডাকেন। আশেপাশের বাড়ির মানুষেরা তাড়াতাড়ি করে ছুটে এসে ঘরের দরজা ভেঙে দেখতে পায় সজলদা গলায় দড়ি দিয়ে ঝুলছে। এই দেখে একজন দাদার গলার দড়িটা কেটে দেয় এবং দাদার নিথর দেহটাকে নামিয়ে খাটের উপর শুইয়ে দেয়। তারপরে গ্রামের একজন ডাক্তারকে খবর দেওয়া হয়। তিনি এসে বলেন দাদা আর বেঁচে নেই, অনেকক্ষণ আগেই মারা গেছে, হাসপাতালে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। এই শুনে দাদার মা কান্নায় ভেঙে পড়ে। এরপর 10 দিনের মধ্যে দাদার শ্রাদ্ধ শান্তি সব মিটে যায়। তারপর সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ করেই তাদের সাথে কী সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতে ঘুমানোর সময় তারা স্পষ্ট শুনতে পেত কেউ যেন টিনের চালে ধপ করে নামল, আবার কেউ যেন তাদের আঙিনায় পায়চারি করছে। জেঠিমা হুটহাট করে ঘরের মধ্যে ঢুকে দাদাকে দেখতে পেত। আবার কখনো শুনতে পেত দাদা যেন বলছে, আমি তোমাদের সাথে থাকতে চাই, আমি ভুল করেছি,
এইসব ব্যাপার জেঠিমার সাথে প্রায়ই ঘটত। তার এইসব সুবিধার লাগে না। তিনি সব কিভাবে বন্ধ করা যায় তার উপায় খুঁজছিলেন। তিনি মনে মনে ঠিক করেন গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসবেন। দুর্গাপুজোর পর আমাদের গ্রাম থেকে গয়া নিয়ে যাওয়ার জন্য বাস ছাড়ে। জেঠিমা গয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাড়ির সবাইকে জানায় যে গয়ায় গিয়ে দাদাকে পিণ্ড দেবেন, এতে যদিও রাত্তার শান্তি পায় তো পাবে। আমাদের বাস স্ট্যান্ড থেকে দুপুর 11টা নাগাদ বাস ছাড়া হয়েছিল। জেঠিমা গয়ায় গিয়ে উপস্থিত হন। দাদা, লোকমুখে শুনেছি অপমৃত্যুতে মারা যাওয়া ব্যক্তিদের জন্য কূপগয়া নামক একটা জায়গাতে গিয়ে পিণ্ড দিতে হয়, অর্থাৎ স্বাভাবিকভাবে মারা যাওয়ার ব্যক্তির পিণ্ডদানের জায়গায় আত্মহত্যা করে মারা যাওয়া ব্যক্তিদের পিণ্ডদান হয় না। যেহেতু আমি স্বচক্ষে দেখিনি, তাই এই ব্যাপারে বিশেষ বিশ্লেষণ করলাম না। তো গয়ায় গিয়ে পিণ্ডদান করে জেঠিমা বাড়ি ফিরে আসে এবং বাড়ির লোককে তার সাথে গয়ায় যে সমস্ত ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তা বলে। জেঠিমা বলেছে যে পুরোহিত মন্ত্র উচ্চারণ করার পর তাদের হাতের পিণ্ডিটা একটা কুয়োর মতো জায়গায় দিতে বলে। জেঠিমা সেই মতো উঠে দাঁড়িয়ে পিণ্ডিদান করবে, এমন সময় কেউ যেন তার হাত চেপে ধরে বলতে থাকে, আমাকে পিণ্ড দিও না মা, আমি মুক্তি চাই না, আমি তোমাদের সাথে থাকতে চাই, এমনটা করো না মা। তিনি অবাক হন এবং পাশে থাকা 2-1জনকে জিজ্ঞাসা করেন তারা কি এসব কথাগুলো শুনতে পেয়েছে। তারা জানায় না, তারা কেউ এ কথা শুনতে পায়নি। আসলে দাদা, ওই কথাগুলো শুধু জেঠিমাই শুনতে পাচ্ছিল, আর ওই গলার আওয়াজ ছিল তার মৃত ছেলে সজলের মতন। জেঠিমার চোখ থেকে তখন ঝরঝর করে জল ঝরছে। তিনি এক দৃষ্টিতে কুয়োর দিকে তাকিয়ে থাকেন। তিনি বলেন, আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি যে কেউ যেন আমার হাতটা চেপে ধরেছে। কোনোভাবেই তিনি তার হাতের পিণ্ডিটা দান করতে পারছিলেন না। তাকে অনেকক্ষণ একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পুরোহিত বলে ওঠে, দিয়ে দিন, দিয়ে দিন, অযথা দাঁড়িয়ে থাকবেন না। পুরোহিতের ডাকে তার সম্বিত ফেরে। তিনি পেছনে ফিরে পুরোহিতের দিকে তাকাতেই যাবে, এমন সময় লক্ষ্য করেন তার হাতে যে শক্ত চাপটা অনুভব করেছিল ওই চাপটা আর নেই, এবং হাতের পিণ্ডিটাও হাত থেকে টুক করে পড়ে গেল কুয়োর মধ্যে। এরপর জেঠিমার আর যা কিছু কাজ ছিল সেগুলো করে বাড়ি ফিরে আসেন। এরপর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা তাদের বাড়িতে ঘটেনি, সব কিছু ঠিক হয়ে যায়। তো দাদা, এই ছিল আমাদের পাড়ায় ঘটে যাওয়া দুটো ঘটনা। লিখতে লিখতে অনেকটা বড় হয়ে গেল, তবুও তোমার যদি ভালো লাগে প্রিয় ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। অপেক্ষায় থাকবো। ভালো থেকো দাদা, ধন্যবাদ। ইতি সঙ্গীতা। তো বন্ধুরা, এই ছিল সঙ্গীতার পাঠানো জমজমার দুটো ঘটনা। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের এই দুটো ঘটনাও তোমাদের দারুণ লেগেছে। আর এরকম গয়ায় গিয়ে পিণ্ডদানের ব্যাপারে আমরা অনেক ঘটনায় শেয়ার করেছি এবং সেখানে বিশ্লেষণ করে বলা আছে কোন সময় কোথায় গিয়ে পিণ্ডদান করতে হয়, কি করে করতে হয়, পিণ্ডদান করার সময় কি ঘটে। এরকম অনেক ঘটনাই শুভজিৎবাবু আমাকে শেয়ার করেছিল তোমাদেরকে শোনানোর জন্য। আমি দেরি না করে তোমাদের শুনিয়েও দিয়েছিলাম। আশা করছি তোমরা সেই এপিসোডগুলো শুনেছ। যাই হোক, আর একদম দেরি করব না। তোমরা যদি এমন ঘটনা শুনে থাকো অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। তোমরা যদি এমন ঘটনা না হলেও যে কোনো ধরনের অলৌকিক ভৌতিক ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, কন্ট্যাক্ট করে নাও। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না অবশ্যই এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি ভৌতিক কথা পরিবারের সাথে প্রায় 1 মাস ধরে যুক্ত। এখন এমন অভ্যেস হয়ে গেছে যে তোমার বলা ঘটনা না শুনলে ঘুম আসতেই চায় না। আমি আগে কোনোদিন তোমাকে কোনো ঘটনা লিখে পাঠাইনি, কিন্তু আজ সাহস করে লিখলাম। দাদা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ নিজের মতো করে একটু গুছিয়ে নিও। তো বেশি কথা না বাড়িয়ে ঘটনার দিকে এগোনো যাক।
তার আগে বলে দিই, বেশ কিছু পার্সোনাল কারণে আমি আমার ঠিকানা গোপন রাখছি। এই ঘটনাটা আমার সাথে ঘটেনি, কিন্তু আমার বাড়ির ঠিক সামনের একটা ফ্ল্যাটের আমার চোখের সামনে ঘটে যাওয়া একটি ঘটনা। আজ সেটাই তোমার সাথে শেয়ার করছি। আমাদের বাড়ির সামনে একটি ফ্ল্যাট আছে, যেখানে অনেক পরিবারই থাকে। অনেকের সাথে প্রায় যেহেতু ভালো কথাবার্তা হয়ে থাকে, তেমনি সেই ফ্ল্যাটের এক পরিবারের সাথে আমাদের বেশ ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। তারা ফ্ল্যাটে অনেক পুরনো বললেই চলে। যেহেতু জেঠু জেঠিমা এবং তাদের ছেলে মানে আমার সম্পর্কে দাদা হয়, আমাদের সাথে অনেক ভালোই সম্পর্ক। হঠাৎ একদিন জেঠুর খুব শরীর খারাপ হওয়াতে জেঠু মাথা ঘুরে পড়ে যায় এবং জেঠিমা ফ্ল্যাট থেকে সাহায্যের জন্য চিল্লাতে থাকে। আমার বাবা, কাকা এবং জেঠু সবাই মিলে জেঠুকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই তারা জেঠুকে ভর্তি নিয়ে নেয়, কিন্তু কিছুক্ষণ পর খবর দেয় জেঠু ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। বাবা কাকারা সব ফর্মালিটি সেরে জেঠুর ডেড বডি নিয়ে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যায়। জেঠিমাকে তখনও কিছু জানানো হয়নি। আমার মাকে ফোন করে বলে দেওয়াতে মা, জেঠিমা ও আমার নিজের কাকিমা, কিছু পাড়ার মহিলারা সহ গিয়ে উপস্থিত হয় জেঠিমাদের বাড়িতে। জেঠিমা তো হাত পা ছুঁড়ে কান্নাকাটি করছে। ওই দেখে সবাই আটকাচ্ছে তাকে, যাতে সে কিছু না করে। তাকে যখন জানানো হলো যে তার স্বামী আর নেই আর তাকে হাসপাতাল থেকে নিয়ে আসছে, সেই কথা শুনে জেঠিমা অজ্ঞান হয়ে পড়ে। জেঠুকে বাড়িতে নিয়ে আসার পর শেষ কাজগুলো করা হয়। পাড়ার সবাই রাতে গিয়ে শ্মশান থেকে ঘুরে কাজ সেরে বাড়িতে ফেরে। পরের দিন সকাল সকাল আমি গেলাম জেঠিমার বাড়িতে কেমন আছে দেখতে। জেঠিমার মুখ চোখ লাল হয়ে গেছে। দেখেই বুঝলাম সারা রাত খুব কান্নাকাটি করেছে। দাদা কোথায় জিজ্ঞাসা করাতে বলল যে দাদাও খুব ভেঙে পড়েছে জেঠু চলে যাওয়াতে। মা খাবার এনে জেঠিমা ও দাদাকে খেয়ে নিতে বলল। তারা খেলো না। মা আমাকে নিয়ে চলে আসলো। আর আমার পড়াশোনার কারণে এবং টিউশন শুরু হয়ে যাওয়ার কারণে বেশিরভাগ সময়ই বাড়িতেই থাকতাম। সেরকম কথাবার্তাও হতো না কারোর সাথে। জেঠু মারা যাওয়ার মোটামুটি 6 মাস বাদে শুনলাম হঠাৎ করে জেঠিমাও মারা গেলেন, কিন্তু কিভাবে বোঝা গেল না। হাসপাতালে যখন নিয়ে যাওয়া হলো তখন ওনারা 4 ঘন্টা রাখার পর ডিক্লেয়ার করে দেন যে জেঠিমা মারা গেছেন। খুব কষ্ট হলো শুনে যে অকালে মানুষ দুটো কীরকমভাবে চলে গেল। দুজনেই খুব ভালো ছিল। জেঠিমা যেরকম ভালো, জেঠু তার থেকেও ভালো ছিল। দাদা আরও ভেঙে পড়ল। দাদার নিজেকে সামলাতে না পেরে খুব কান্নাকাটি করছিল হাসপাতালের বাইরে। এরপর শ্মশানে নিয়ে যাওয়া হলো। সব কাজ সম্পূর্ণ করে আসার পর আমার বাবা, কাকা ও জেঠু মিলে বলল, রাতুলকে একা রাখা যাবে না, ওকে আমাদের বাড়িতে ডেকে নে কটা রাত থাকার জন্য। কারণ যার বাবা মা সদ্য মারা গেছে তাকে একা রাখা কোনো মতেই সেফ হবে না। এই ভেবেই মাও বলে উঠল, হ্যাঁ, আমাদের বাড়িতে তো একটা ফাঁকা ঘরও আছে, যেখানে আগে আমার ঠাকুমা থাকতো। সেই ঘরেই রাতুল দাদাকে থাকার কথা বলল। রাতুলদা প্রথমে একটু দ্বিধাবোধ করছিল, পরে ঠিক রাজি হয়ে গেল। বেশ করাত আমাদের বাড়িতে কাটানোর পর রাতুলদা একদিন আমার বাবাকে বলল, কাকু, আমি অনেক দিনই তো হলো আপনাদের বাড়িতে আছি। আপনারা আমার অনেক আদর যত্ন করেছেন, আমার মা বাবার কমতিটা মনে করতে দেননি। কিন্তু আমারও তো কাজ আছে, কাজে তো যেতে হবে আমায়। না হয় আজকের দিনটা বাড়িতে চলে যাই, ওইখানেই থাকবো। বাবা মাও রাজি হলো, যেহেতু প্রায় 2 সপ্তাহ মতন রাতুলদা আমাদের বাড়িতেই ছিল। কিন্তু রাতুলদা চলে যাওয়ার কিছুদিন পর থেকেই পাড়াতে কেমন যেন একটা কথা ছড়িয়ে পড়ল যে রাতুলদা নাকি কোনো তন্ত্র সাধনা করে তার বাবা ও মাকে ডাকছে বাড়িতে ফিরে আসার জন্য। সবাই খুব ভয় পেয়ে যায়। তারাও নোটিস করে কিছু তো একটা ফ্ল্যাটে হচ্ছে। একদিন ফ্ল্যাটের লোকজন সবাই মিলে পাড়ার ক্লাবের খবর দেয়। সেদিন রাতেই তারা সবাই তককে তককে ছিল যে কোনো অস্বাভাবিক কিছু হবে, আর সবাই গিয়ে দরজা ভেঙে রাতুলকে বার করবে। যখনই রাত 12টা বাজল, রাতুলদার ঘর থেকে লাল আলো জ্বলে উঠল। কারোর ফিসফিসিয়ে মন্ত্র পড়ার শব্দ শুনতে পাওয়া গেল, আর পাড়ার সব কাকু, জেঠু, দাদারা দরজা ভাঙতে লাগল। দরজা ভাঙার পর যা দেখল তা শুনলে তোমার বিশ্বাস হবে না। সবাই দেখল জেঠু জেঠিমা
গলায় দড়ি দিয়ে ঝুলছে, আর রাতুলদা মন্ত্র পাঠ করেই যাচ্ছে চোখ বন্ধ করে। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হলো। রাতুলদার ঘরে একটা কঙ্কালের মাথা, মানুষের হাড্ডি ও সাদা টাইলসের ওপর রক্ত দেখে সবাই ভীষণ ভয় পেয়ে গেল। রাতুলদার চোখগুলো লাল আর বড় বড় হয়ে গিয়েছিল। হঠাৎ রাতুলদা মাটি থেকে উঠে চিৎকার করতে করতে বলে উঠল, তোরা আমার যা সর্বনাশ করেছিস, কেউ বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। এই বলতে বলতে রাতুলদা অজ্ঞান হয়ে মাটির সাথে লুটিয়ে পড়ল। পুলিশ এসে তেমন কিছুই ঘরে পায় না, কিন্তু যেহেতু জেঠু জেঠিমার বডিটা ঝুলছিল সেটা সবাই পুলিশকে বললেও আর পুলিশের চোখে এটা না পড়াতে তারা বিশ্বাস করলেন না। তার বাড়িটাকে সিল করে দিয়ে গেলেন। ভোর হতে না হতেই রাতুলদাকে মসজিদে নিয়ে যাওয়া হলো। রাতুলদা ঢুকবে না বলে কি ছটপটানি, কিন্তু শেষমেশ 10-12 জন মিলে রাতুলদাকে ঢোকানো হলো। রাতুলদাকে দেখেই তারা বুঝল যে কেউ দাদার উপরে ঝাড়ফুঁক করেছে, তাতেই এসব হয়েছে। তারা সঙ্গে সঙ্গে রাতুলদার কানে মন্ত্র পড়ে দিতেই দেখলাম রাতুলদা শান্ত হয়ে গেল। তাকে একটা তাবিজ দেওয়া হলো আর বলল সে যেন এই তাবিজটা সারা জীবন ধারণ করে যায় এবং এই তাবিজ পড়ে সে যেন কোনো শ্রাদ্ধ বাড়িতে না যায়। এখন বর্তমানে রাতুলদা আমাদের বাড়ির সামনের ওই ফ্ল্যাটটাতে একাই আছে। এখন আর কোনো সমস্যা, কোনো অসুবিধা দেখি না তার মধ্যে। অবশ্য আমি একটু ভয়ে ভয়ে তাকে এখন এড়িয়েই চলি, যেহেতু আমি আবার এসবকে ভয়টা একটু বেশিই পাই। এইখানেই ঘটনাটা শেষ দাদা। আশা করছি ভৌতিক কথা পরিবার আরও অনেক বড় হোক, আর তুমি সবসময় তোমার গলায় ঘটনা শুনিয়ে ভিডিও আপলোড করে যাও। লটস অফ লাভ টু ইউর হোল টিম অ্যান্ড আওয়ার হোল ভৌতিক কথা ফ্যামিলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি সাংঘাতিক একটা ঘটনা। বন্ধুরা, তোমরা কি করছো? তোমরাও এত সুন্দর সুন্দর ঘটনা আমাদের এই পরিবারের মাঝে ছড়িয়ে দাও। আমাদের এই পরিবার সেই ঘটনাগুলো শুনে প্রশংসা করবে, আমাদের এই পরিবার এই ঘটনাগুলো শুনে আনন্দ পাবে, আর এটাই তো আমাদের প্রাপ্তি। যাই হোক, আর দেরি করব না। এই ছিল আজকের আমাদের জমজমাট একটি এপিসোড। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের এই এপিসোডটাও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে রাজা প্রভাত, সেকেন্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, থার্ড কমেন্ট করেছে সাব্বির আলী। লাভ লাভ রিয়াক্ট দিয়েছে, সঙ্গে লিখেছে লাভ ইউ ভাই, লাভ ইউ ব্রো। তারপরে কমেন্ট করেছে অতনু সরকার, অর্ঘ্য সান্ত্রা, ডিজে ব্লগার অনিশ লিখেছে হ্যালো দাদা, আজ একেবারে সময় মতো ভয় পেতে চলে এলাম একদম। তারপরে কমেন্ট করেছে পূজা সরকার, বনগাউন, এসকে সানি, রোহিত স্টার, গীতা গোস্বামী, মৌমিতা ঘোষ, শুভাশিস ব্যানার্জি, নবরূপা দত্ত, রেখা পাসমান, বিলকিস বেগম, অনন্যা ভৌমিক, অতনু সরকার, এসকে আরাফুল হোসেন, আশিক শেখ, রঘুনাথ খান, সুব্রত মণ্ডল, শ্যামসুন নাহার, গীতা গোস্বামী, সোনাম দাস, নন্দিনী রয়, ব্যারাকপুর থেকে চন্দন, সুমিত ঘোষ, অতনু সরকার, মনিকা ত্রিপুরা, মণি সাহা দোয়েল, এমডি সমীর, বুদ্ধদেব ঠান্ডার, কৃষ্ণা জানা, বিডাব্লিউ সায়ন গেমিং, চুমকি ঘোষ, বন্দনা রয়, প্রভাত কেশরী, প্রীতম বিশ্বাস, সুজাতা চন্দ্র, অক্ষয় অধিকারী, নিবেদিতা হালদার, সমীর সরকার, সনাতন পাত্র, দেবদূত সাহা, সন্দীপ হাজরা, মনিকা কীর্তনিয়া, মানিক কীর্তনিয়া, সংঘমিত্র রয়, সন্দীপ হাজরা, পাপড়ি দোলা, পৃথা ঘোষ লিখেছে হ্যালো দাদা, আমি আবার চলে এসেছি তোমার গলায় ঘটনা শুনতে। পরের সপ্তাহ থেকে উচ্চ মাধ্যমিক, খুব টেনশন হচ্ছে, তবুও তোমার গলায় ঘটনা শুনতেই হবে। আমার নাম পৃথা, লাভ ফ্রম শ্রীরামপুর। কেন গো, পরীক্ষায় ফোকাস করো, এখন না, পরীক্ষাটা শেষ হোক তারপরে আবার শোনো, আপলোড তো হয়েই থাকবে, কোনো সমস্যা নেই। তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ রয়, রাজেশ মণ্ডল, সুদীপ্ত ব্যানার্জি, ইন্দ্রাণী রয় লিখেছে আমার আসতে একটু লেট হয়ে যায়, মাঝে মাঝে আমার কমেন্টগুলো পড়ে শুনিও ভালো লাগে, গুড নাইট। হ্যাগো দিদি। তারপরে কমেন্ট করেছে মারিয়া বড়ই, অমিত মল্লিক, দিশা বালা, স্বপ্না বাজাল, পায়েল রয়, মামন বিশ্বাস, অয়ন ব্যানার্জি লিখেছে আমি তোমার হরার পডকাস্ট শুনি, তারাও রেল লাইনের ঘটনা বলে, বাট তোমার রেল লাইনের ঘটনাগুলো সবচেয়ে সেরা, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে বিষ্ণু মণ্ডল, সুব্রত মণ্ডল, শ্যামল মল্লিক, শোভন বিশ্বাস, দেবাশিস বাগচি, আশিস চক্রবর্তী,
টুম্পা তরফদার, মৌসুমী দাস, এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।